বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর ব্যস্ত শহর সবখানেই ছড়িয়ে আছে এক স্বপ্ন, ইউরোপের স্বপ্ন। অনেকেই ভাবে একবার যদি ইতালি, গ্রিস, ফ্রান্স, স্পেন বা জার্মানিতে যেতে পারে তাহলে জীবনের সমস্ত কষ্ট মিটে যাবে। ভুইফুর এজেন্সি অথবা দালালদের প্রতিশ্রুতিতে সেই স্বপ্ন আরও উজ্জ্বল হয়। তারা বলে তোমার কাজ শুধু যাওয়া, বাকিটা আমরা দেখব। অথচ কেউ বলে না এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে কত বড় ঝুঁকি, কত বড় দুঃস্বপ্ন। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি তরুণ একটি ভালো ভবিষ্যতের স্বপ্নে জীবন বাজি রেখে ইউরোপের পথে পাড়ি জমায়। কিন্তু এই যাত্রাটি সহজ নয়। এটি পরিচিত গেম নামে একটি জীবন মরণ খেলা, যেখানে জিতলে হয়তো ইউরোপ, কিন্তু হারলে মৃত্যু। নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। বাংলাদেশিরা কেন গেম দেয়? যারা অবৈধভাবে ইউরোপের দিকে পাড়ি জমায় তারা একে বলে গেম। এই গেম মানেই লিবিয়ার মরুভূমির নিষ্ঠুরতা, পাচারকারীদের লাঞ্ছনা, ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ, কখনো পুলিশের ধাওয়া, কখনো মৃত্যুর মুখে পতন। কিন্তু কেন বাংলাদেশিরা এত বড় ঝুঁকি নেয়? কেন তারা পরিবার, জন্মভূমি ছেড়ে এই অনিশ্চিত পথে পা বাড়ায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে বাংলাদেশের সেই গ্রামগুলোতে যেখানে প্রতিদিন কেউ না কেউ ঘরবাড়ি বিক্রি করে, ধার দেনা করে দালালের হাতে টাকা তুলে দিচ্ছে। আমাদের জানতে হবে সেই তরুণদের গল্প যারা ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু বোঝে না সে এই পথ কতটা বিপজ্জনক। আমাদের দেখতে হবে লিবিয়ার সেই বন্দিশালা যেখানে বন্দি করে রাখা হয় হাজার হাজার বাংলাদেশিকে, মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। আমাদের শুনতে হবে সেই মায়ের কান্না যার সন্তান একদিন বলেছিল, আম্মা আমি ইউরোপ গেলে তোমার সব দুঃখ ঘুচে যাবে, কিন্তু সেই সন্তান আর কখনো ফিরে আসেনি। গেম কি? গেম শব্দটি সাধারণত আমরা বিনোদনমূলক খেলার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু গেম হলো অবৈধ পথে ইউরোপে যাওয়ার এক ভয়ঙ্কর বিপদসংকুল যাত্রা, যেখানে পাচারকারীরা দালালের মাধ্যমে সহজ পথে উন্নত জীবনের লোভ দেখায়। এই পথে যেতে হলে বাংলাদেশি তরুণদের প্রথমে দুবাই, মিশর বা তুরস্কে যেতে হয়। তারপর সেখান থেকে লিবিয়া বা তিউনিসিয়া হয়ে ভূমধ্য সাগর পার হয়ে ইতালি বা গ্রিসে প্রবেশ করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি একাধিক ধাপে বিভক্ত। প্রথম ধাপ, বাংলাদেশে দালালের মাধ্যমে চুক্তি করা। দ্বিতীয় ধাপ, মধ্যপ্রাচ্যে যাত্রা ও সেখান থেকে লিবিয়া বা তিউনিসিয়ায় প্রবেশ। তৃতীয় ধাপ, লিবিয়ায় বন্দিদশা ও মুক্তিপণের জন্য অত্যাচার। চতুর্থ ধাপ, ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পার হওয়া। কেন বাংলাদেশিরা এই ঝুঁকি নেয়? বাংলাদেশের বহু মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যদিও দেশের অর্থনীতি ধীরে ধীরে উন্নতির পথে। তবু সকলের জন্য কাজের সুযোগ এখনও তৈরি হয়নি। বিশেষত গ্রাম অঞ্চলে বা ছোট শহরে ভালো কাজের সুযোগ কম। অনেক শিক্ষিত যুবকও বেকারত্বের শিকার হন, ফলে বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশিরা এই প্রাণঘাতী পথে ঝুঁকছে? কেন তারা এত বড় ঝুঁকি নিচ্ছে? এর মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক ও পারিবারিক চাপ, উন্নত জীবনের আকাঙ্ক্ষা, নিরাপদ অভিবাসনের সুযোগের অভাব এবং দালালদের প্রলোভন বাংলাদেশিদের এই কঠিন পথে নামিয়ে আনে। তাদের মনে হয় এই রিস্ক নিলেই হয়তো ধনী হওয়ার রাস্তা সুগম হয়ে যাবে। বাংলাদেশের তরুণদের জন্য চাকরির সুযোগ সীমিত, কম মজুরিতে কাজ করা ছাড়া তাদের জন্য কোনো বিকল্প নেই। ফলে তারা ভাবে ইউরোপে গেলেই কপাল খুলবে। দালাল ও পাচারকারীদের প্রতারণা। অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ দালালদের মাধ্যমেই ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এই দালালরা নানা প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে। তারা বলেন গেম সহজ এবং সফল হলে নিশ্চিতভাবে ইউরোপে থাকা সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা অভিবাসীদের বিপজ্জনক পথে ফেলে রেখে পালিয়ে যায় বা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। দালালরা যেভাবে এই অভিবাসন ব্যবসা চালায় তা সত্যি চমকপ্রদ। তারা গ্রামের সহজ সরল মানুষদের বোঝায়, তোমার ছেলে 1 মাসের মধ্যে ইউরোপে পৌঁছে যাবে, সেখানে গেলেই ভালো কাজ পাবে, বৈধ কাগজ হয়ে যাবে। অনেক পরিবার এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে সর্বস্ব বিক্রি করে, টাকা জোগাড় করে দালালদের হাতে তুলে দেয়।
কিন্তু বাস্তবতা হলো একবার দালালের হাতে পড়লে আর নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগের অভাব। বাংলাদেশিদের জন্য উন্নত দেশগুলোতে বৈধভাবে অভিবাসনের সুযোগ খুবই সীমিত, ফলে তারা অবৈধ পথে ইউরোপে যাওয়ার বিকল্প খোঁজেন। এই অভাব দালালদের জন্য আরও সুযোগ তৈরি করে। পরিবার ও সামাজিক চাপ। অনেক সময় পরিবার ও সন্তানদের বিদেশে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে। বাবা মা আশা করেন ছেলে বিদেশে গিয়ে ভালো আয় করবে এবং পরিবারের দারিদ্র্য খুঁজবে, ফলে সামাজিক ও পারিবারিক চাপেও অনেক তরুণ এই ঝুঁকি নেন। বিপজ্জনক সমুদ্র যাত্রা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়া অন্যতম বিপজ্জনক পথ। এ পথে অনেকেই মারা যান বা নিখোঁজ হন। তবু এই পথ বন্ধ হয়নি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সেলিম রেজার এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ থেকে 12টি অবৈধ পথে ইউরোপে যাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এসব অবৈধ পথের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা থেকে আকাশ পথে দোহা, মিশর হয়ে লিবিয়া এবং পরে সাগর পথে মূল গন্তব্য ইতালি। 40% বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী এই পথ ব্যবহার করেন। অবশেষে যারা লিবিয়া থেকে নৌকায় ওঠে তাদের যাত্রা হয় আরও ভয়াবহ। গাদাগাদি করে একটি ছোট নৌকায় 100-150 জন লোক ওঠানো হয়, যেখানে আসলে মাত্র 30 জন বসতে পারে। তাদের বলা হয় নৌকা নিরাপদ, খুব দ্রুত ইতালি পৌঁছাবে, কিন্তু অধিকাংশ নৌকা সমুদ্রে ডুবে যায়। যারা বেঁচে থাকে তাদের মধ্যে অনেকেই ইতালির উপকূলে পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ইউরোপ যাত্রায় জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশি মারা গেছেন। তবে সঠিক সংখ্যা কখনো জানা যায় না। অনেকেই ভাবে ইউরোপ মানেই টাকা আর স্বপ্নের জীবন, কিন্তু যারা গেম দিতে গিয়ে লিবিয়ায় আটকা পড়ে তাদের বাস্তবতা ভয়াবহ। দালালরা প্রতিশ্রুতি দেয় 1 মাসের মধ্যে ইতালি পৌঁছে যাবে, কিন্তু বাস্তবতা হলো অনেকেই লিবিয়ায় গিয়ে কয়েক মাস, এমনকি কয়েক বছর বন্দী থাকে। অনেকে সেখানেই প্রাণ হারায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 62,583 জন বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে গেছে। ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীবাহী নৌযান মাঝে মধ্যে ডুবে যায়। 2023 সালে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে 2250 জনের বেশি মানুষের প্রাণ গেছে, যার সবশেষ ঘটনা এই ফেব্রুয়ারির 4 তারিখে ইতালি যাবার পথে লিবিয়ার সাগরে ডুবে প্রাণ হারায় 23 বাংলাদেশি, যা আমাদেরকে ব্যথিত করে। সন্তান আর ভিটা বাড়ি বিক্রির অর্থ হারিয়ে পরিবারগুলো হয় নিঃস্ব। এই পুরো ঘটনায় বিশ্বের কাছে ছোট হয়ে যায় আমাদের প্রিয় বাংলাদেশ। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর পরিচালক মেরিনা সুলতানা এবং সিটিজেন হিসেবে আছেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি খান মোহাম্মদ শহীদ। দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। আমরা নেটিজেন হিসেবে আছেন মেরিনা সুলতানা, তাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে যে বাংলাদেশিরা যেটি শুনছিলেন প্রতিবেদনে গিয়েছে যে তথ্যগুলো, সেই আলোকে যদি বলতেন যে বাংলাদেশিদের এদের যাওয়ার প্রবণতা নেট দুনিয়ায় আসলে এটার কী প্রভাব পড়ে? এই যে কদিন আগে বাংলাদেশিদের মরদেহ পাওয়া গেল, সবাই বাংলাদেশি, এটা মানে আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করে সারা বিশ্বে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মানে আমরা যারা মাইগ্রেশন সেক্টরে কাজ করি, আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বুঝি যে কর্মসংস্থান একটা বড় মানে মানুষের মানে আসার জায়গা। সেই কর্মসংস্থানের উদ্দেশ্যে কিন্তু মানুষ দেশের বাইরে যেতে চাচ্ছে, কিন্তু অসুবিধা হচ্ছে যে যে পরিমাণ মানুষ কর্মসংস্থানের জন্য বিভিন্ন পাথওয়েজ ব্যবহার করে যাচ্ছে, এর মধ্যে একটা চক্র সবসময় কাজ করে যে এই সহজ পথটাকে কিভাবে বিপদে ফেলা। কারণ এখানে একটা অর্থর একটা বড় জায়গা থাকছে, একটা মানুষের সাথে সাথে যেন অর্থ দৌড়চ্ছে। এবং আমাদের যে আমরা দুর্ভাগ্য, আমি অবশ্যই বলবো যে আমরা যে কোনো ভাবে বিদেশ যাব,
এই যে একটা প্রবণতা এবং যে কোনোভাবে বিদেশ যাওয়া যায়, এই কথাটা শুনেও আমরা কনভিন্স হয়ে যাই এবং আমাদেরকে ওভাবেই একটা বড় ধরনের প্রলোভনের মধ্যে ফেলা হয়, যার জন্য এটা আমাদের মানে সত্যি করে যদি বলি যে যেখানে আমরা গর্ব করে বলি যে আমাদের এত রেমিটেন্স, আমাদের দেশে এত রেমিটেন্স যোদ্ধা, একই সাথে যখন এই রেমিটেন্স যোদ্ধা এবং রেমিটেন্সের আশায় মানুষ নিজের জীবনকে বাজি রেখে দৌড়চ্ছে, এবং এরকম কেস প্রচুর আছে যারা একদম কোনো কাগজপত্র ছাড়া চলে যাচ্ছে এবং যাওয়ার উদ্দেশ্যই থাকে তাদের হয়তো ইউরোপ একটা বড় ড্রিম ড্রিম কান্ট্রি। তো ইউরোপের এইভাবেই প্রলোভন দেখানো হয় এবং একটা হচ্ছে প্রলোভন এবং এবং তাদেরকে বোঝানো হয় যে এখানে তো তুমি কিছুই করতে পারছো না, তুমি তো এই সমুদ্রটা তুমি পারি হলেই তো তোমার তোমার ভাগ্য খুলে গেল। কিন্তু মেঘনা সুলতানা সেটা তো ধরেন একদিকে আমরা এরকম তথ্য পেলাম যে সেই পরিবারের তার যে প্রধান অভিভাবক তার বাবাই জানতো না তার ছেলে এভাবে একটা বড় ঝুঁকির মধ্যে দেশের মানে ইউরোপে যাওয়ার একটা মানে নিয়েছে, প্রজেক্ট নিয়েছে। পরে যখন মারা গেল তখন টের পেল যে তার সন্তান তার মধ্যে ছিল। এবং এটা তো ইউরোপের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি, মালয়েশিয়া যখন যাচ্ছিল সমুদ্রপথে বঙ্গোপসাগর দিয়ে যখন যায়, সিরাজগঞ্জের আমরা তখন অনেক কেস আমরা পেয়েছিলাম ওই সময়টায়, দেখতাম যে তাতে কাজ করতে গেছে, হ্যাঁ, তাঁতি সে সারাদিনের জন্য টিফিন করে খাবার থাকে, টিফিনে খাবারও নিয়ে গেছে, জাস্ট ওখান থেকে সে রওনা হয়ে গেছে সমুদ্রপথে যাওয়ার জন্য। এবং সে কিন্তু কিছুর একটা প্রিপারেশনও নিয়ে গেছে যে হয়তো তার মাঝখানে একটা ট্রাবল আছে, রাস্তায় খাবার লাগবে, কিন্তু বাড়িতে শুধু কাউকে দিয়ে খবর পাঠিয়েছে যে বাড়িতে খবরটা দিও যে আমি হচ্ছে মালয়েশিয়া যাচ্ছি, আমার আমার যোগাযোগ করতে সময় লাগবে। তো কিছু কিছু জিনিস আমি বলবো যে এমন এই চক্রটা এত সাংঘাতিক, যেটা অদ্ভুতভাবে মানুষের দুর্বল জায়গাটাকে মানে এটাকে তারা ব্যবহার করে। কিন্তু এর বিপরীতে আপনারা যারা কাজ করেন তাদের কি মানে কাজ থাকে, কার্যক্রম থাকে, বা সরকার কি করে একটু বলবেন? আমরা একটু ঘুরে আসি সিটিজেন হিসেবে। খান মোহাম্মদ শহীদ, আপনি তো শুনছিলেন মেইনা আপা যেটি বলছিলেন, তো আপনি একটু বলবেন যে আপনি যে অঞ্চলটা নিয়ে আপনার প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন সেই অঞ্চলের চিত্রটাই তো আমরা এরকম পাচ্ছি। তাদের অনেক মানে এক গ্রামেই দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে, বিদেশে যাওয়ার পথে মারা যাচ্ছে। তাদের আসলে দুর্বল দিকগুলো কি এবং তারা কেন এই পথটাই বেছে নিচ্ছে? তারা কেন এই অর্থ দিয়ে নিজেরা মানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে না? ধন্যবাদ। আসলে বিদেশে যাওয়ার প্রবণতাটা তো বাংলাদেশের বহু আগের থেকেই, এবং আমাদের এই অঞ্চলটা মাদারীপুর জেলা, মাদারীপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই বিদেশে যাওয়ার প্রবণতাই শুধু না, যাওয়ার সংখ্যাগত দিক থেকেও অনেক বেশি। তো একটা গ্রামে কিংবা একটা এলাকায় যখন দেখে যে অমুকের বাড়ির ছেলে গিয়ে অনেক কিছু করেছে, অনেক টাকা পয়সা এনেছে, এই ধারণার থেকে নিজেদের ছেলেদেরকে পাঠানো, নিজেরাও যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু মেরিনা আপা যেটা বললো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দেশে যে কিছু করা যাবে না তা না, দেশে যেটা করার ক্ষেত্রে তারা আত্মবিশ্বাসের অভাব থাকে, সেই ধরনের পরিবেশ পায় না, কিংবা টাকা বিদেশে যাওয়ার জন্য হয়তো হালাত বালাত কিংবা আত্মীয় স্বজন থেকে যেভাবে হোক জোগাড় করা যায়, কিন্তু দেশে একটা ব্যবসা করা কিংবা দেশে কোনো উদ্যোগ নেওয়া, সেই ক্ষেত্রে হয়তো তারা টাকা সেইভাবে জোগাড় করতে পারে না। এটা হচ্ছে আমার ধারণা। তারপরে আবার ওই জায়গাটা আমি একটু আসি যে মূলত যাওয়ার জন্য প্রস্তুত হয়, যাওয়ার জন্য মনে করে যে গেলেই অনেক কিছু হয়ে যাবে, সেই ক্ষেত্রে দালাল চক্রের হাতে যখন পড়ে, দালাল চক্রের মাধ্যমে মূলত তারা যায়। এবং আমরা দেখেছি যে উনি মালয়েশিয়ার কথা বলছি, কিন্তু মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর এই অঞ্চলে ফ্লাইটে যারা গেছে তাদের তেমন ঝামেলা হয় নাই, টাকা পয়সা হয়তো বেশি লাগছে। কিন্তু ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া হয়ে যেই রুটটা, সেই জায়গাটা হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক অবস্থা। আমরা কয়েকদিন আগে লক্ষ্য করলাম যে 27-23 জন অথবা 27 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে প্রায় সকলেই মাদারীপুর এবং ফরিদপুর অঞ্চলের বাসিন্দা। এই যে মাদারীপুর অঞ্চলের বাসিন্দারা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, নৌকা ডুবিতে মারা যাচ্ছে, সাগরে মারা যাচ্ছে, এর পরেও তারা রিস্ক নিচ্ছে। এবং এই রিস্ক নেওয়ার জন্য দালালরা তাদেরকে বুঝাতে চেষ্টা করছে যে কোনো সমস্যা নাই, এবার আপনারা যেতে পারবেন। একটু নেটিজেন হিসেবে মেরিনা সুলতানা আপনার কাছে জানতে চাইবো যে এই মানুষগুলোকে অবশ্যই আপনি কোনো না কোনোভাবে দেখেছেন, কাছে পেয়েছেন। এই মানুষগুলো আসলে কেমন হয়? মানে তারা কি এই পর্যায়ে যায় যে
এভাবে ধুকে ধুকে শেষ হয়ে যাওয়ার চেয়ে এইভাবে মরে যাওয়ার চেয়ে এতই পিছিয়ে গেছে, ওর চেয়ে একটা লাস্ট চান্স নিয়ে দেখি যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যদি ইতালি বা ইউরোপের দেশে যাওয়া যায়, জীবন নতুন করে ঘুরে দাঁড়াবো, মানে এরকম কিছু। নিশ্চয়ই, কারণ এরা মানে কখনো কখনো অনেক বেশি এই যে ধরেন যে দুর্ঘটনাগুলো ঘটে, আমরা গ্রামে যখন বিভিন্ন এই ধরনের কেসগুলোতে সম্মুখীন হই, তারা কিন্তু ভাগ্যের দোষটা দেয় অনেকেই, যে ওর ভাগ্য খারাপ, বা আমার ছেলের ভাগ্য খারাপ, বা আমার ভাগ্য খারাপ তাই হয়নি। কিন্তু এরকম করে যেহেতু আর একজনের ভাগ্যটা খুলে গেছে, কারণ তারা তো এটা বোঝে যে যদি কোনোভাবে ওই পারে পৌঁছতে পারে তাহলে তার আর মানে বাকি জীবন আর ভাবতে হবে না। কিন্তু অসুবিধা হচ্ছে এখানে যে এইভাবে যে আর চলতে পারবে না, বা এইভাবে যে তার শুধু তো বিদেশে যে কাজ পাবে তা তো না, এখানে পাচারকারীর একটা বড় চক্র কাজ করে। তাহলে এইভাবে তো আর কোনোভাবেই অভিবাসন সেক্টর তো আর টিকবে না। আর একটা বড় জিনিস দেখবেন যে এভাবে যাওয়ার ফলে একজন ওয়ার্কার হিসেবে যে সম্মানটা তার পাওয়ার কথা ছিল, যেভাবে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার একটা দেশে কাজ করবে, তার শ্রম দেবে, সে উপার্জন করবে এবং সে ওখানে কন্ট্রিবিউট করবে, এখান থেকে যে সম্মানটা দেশের জন্য আসার কথা, কিন্তু এই অবৈধ প্রক্রিয়ায় যাওয়া, অবৈধ পথ অবলম্বন করে যাওয়া এবং মানুষের কাছে একটা একটা করুণার পাত্র হয়ে টিকে যে দেশে ফিরে আসা, এটাতে কিন্তু নানানভাবেই আসলে অসম্মানের একটা জায়গা তৈরি হয়। এবং সেখান থেকে ধারণাই করে যে মানে বাংলাদেশের এই মানুষগুলোর মনে আর কোনো কাজ নাই বিদেশ যাওয়া ছাড়া। সুতরাং এখানে একটা প্রচুর জনসচেতনতা দরকার। এটা এককভাবে শুধু গভর্নমেন্ট করবে ব্যাপারটা তা না, এখানে অনেক বড় কিন্তু এই কোলাবোরেশন দরকার। সচেতনতা তো ধরেন আপনারা করবেন বা সরকারের ওই সংশ্লিষ্ট বিভাগ করবে, কিন্তু এই ঘটনার মানে কেস স্টাডি করলে কি দাঁড়ায়? ধরেন কোনো একজন ক্যান্ডিডেট, তিনি ওই ভূমধ্যসাগরের ওই জায়গায় যে মনে হলো যে না সম্ভব না, তিনি কি আসলে আর এই মানে এত ইনভেস্টমেন্টের পরে কি আর কখনো বুঝতে, মানে তাকে যদি সুযোগও দেওয়া যায় যে তুমি ফেরত আসো, না, তাহলে সে কি এই সম্ভব? রিস্কটা তখন নিয়ে নেয় না, সে ওই পর্যায়ে যে সে কিন্তু আর ফিরতে চায় না, একেবারেই ফিরতে চায় না। অনেক কেস এরকম আছে যে একদম এক দেশ থেকে পার হয়ে আর এক দেশে যে সে এক মাসের মতো কোনোভাবে অবস্থান করছে, তারপর আবার সুযোগ বুঝে আর এক দেশে যাচ্ছে, লিবিয়ার ওই প্রান্তে যে তাদের কিন্তু ওই ডলফিন ভিসার কথা বলে সমুদ্রে কিভাবে পাড়ি দেবে বলা হয়, বডি কিভাবে পাস করে দেবে বলা হয়। তো এগুলো কিন্তু কিছুটা ট্রেনিং দিয়ে তাদেরকে গ্রুপে তৈরি করা হয়। আবার যখন দেখে যে বাংলাদেশের কর্মীদের মতো আরো আরো কিছু দেশের কর্মীরা ওখানে থেকে যায়, তখন তারা না দলগতভাবে একটা সাহস নিয়ে নেয় যে ঠিক আছে, ওরা যদি পারে আমি কেন পারবো না। এবং এই জায়গায় যে একটা আইনি মানে যে একটা প্রক্রিয়া থাকা দরকার শক্তভাবে, কিন্তু এখানে দালাল চক্রটা এতই ইন্টারন্যাশনাল ওই জায়গাগুলোতেও তারা এতভাবেই মানে শক্ত অবস্থানে থাকে। আচ্ছা বুঝলাম তারা তার জন্য শক্তিশালী, কিন্তু মেহনা সুলতানা যদি আমরা বলি যে এই ঘটনা, শুধু একটা ঘটনা দিয়ে যদি বলি 23 জন মারা গেল, 23 জন একই গ্রামে বা এই মাদারীপুর অঞ্চলের যে পরিবারের সদস্যরা মারা গেল, এটা তো পুরো বাংলাদেশের সব গণমাধ্যমে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যম এটাকে অনেক সামনে আনলো, টক অফ দ্য টাউন হলো, বিশ্বের অনেক মাধ্যমে প্রচার হলো। এরপরে এই ঘটনাগুলো কতদিন আসলে বুকে থাকে, মনে থাকে, মানে ভয় বা ভীতি তৈরি করে? এটা সত্যি খুব অদ্ভুত ব্যাপার যে শরীয়তপুর, মাদারীপুর, আপনারা হয়তো জানেন যে শরীয়তপুরের একটা এলাকাই আছে, পাড়াই আছে, ইতালি পাড়া। হ্যাঁ, মানে সো ওইটা কিন্তু শরীয়তপুর মাদারীপুর এলাকাটা কিন্তু ইতালির জন্যই বিখ্যাত। ওখানে গেলেই বোঝা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় হচ্ছে ইতালি প্রবাসী রয়েছে। তো এই জায়গাটা না, আমি আবারও বলছি যে এই যে একটা স্ট্রং মেসেজ যাওয়া দরকার, যেন তেন ভাবে বিদেশ যাওয়া যাবে না, সেটা ইউরোপ হোক আর আমেরিকা হোক। এই যেন তেন ভাবে বিদেশ যাওয়া যাবে না এই কথাটা বললেও কেন যেন তাদেরকে কনভিন্স করা খুবই কঠিন হয়ে পড়ছে। কারণ তাদের এইখানকার যে অবস্থান, তাদের সামাজিক যে মানে মর্যাদার জায়গা, তারা অনেক দ্রুত অ্যাচিভ করে যদি তারা এরকম ইতালি বা ইউরোপের কোনো কান্ট্রিতে তারা কোনোভাবে সেটেল করতে পারে। তো মানুষ যে কিন্তু কোনো দিন মূল্যে ওখানে শেষে যাওয়াটাই তাদের মানুষ, ভাগ্যের পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, আমরা এবং একটু মানুষ দিন শেষে শেষ যতই করতে বলেন। চাই, মেহনা সুলতানা একটু থামতে চাই, মানে এখানে থামাতে চাই আপনাকে। জি, জি। সিটিজেন হিসেবে খান মোহাম্মদ শহীদ, আপনি অবশ্যই শুনছিলেন মেহনা সুলতানা যেসব পয়েন্ট সামনে এনেছিলেন, আপনাকে দিয়ে একটু শেষ করতে চাই। সেটি হলো যে আপনি একটু বলবেন যে যেসব অঞ্চলে আসলে এইসব প্রবণতা বেশি, যেটি মাদারীপুরে আপনি কাজ করেন, এর বাইরে অন্যান্য যেসব জেলাতে কিছু কিছু দেশে, মাদারীপুর হয়তো ইতালির কথা বলা হচ্ছে, অন্য জেলাকে হয়তো মালয়েশিয়ার কথা বলা হচ্ছে,
সেই সব জোন ধরে যদি প্রচারণা চালানো হয়, যদি সিটিজেনরা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি শো করে, তাহলে তো আলটিমেটলি এই মানে এই দুর্ঘটনা এড়ানো কমে আসতে পারে, নাকি দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে? আমার ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে সচেতনতার যে কথাটা বলা হচ্ছে সেটা যথাযথভাবে হচ্ছে না। আমি মনে করি যে সচেতনতার জায়গা থেকে যারা সচেতন করবে তাদের দুইটা জায়গা, একটা হচ্ছে বেসরকারি পর্যায়ে মানে সামাজিক ভাবে, আরেকটা সরকারি পর্যায়ে। তা আমার কাছে কেন যেন মনে হয় এত ঘটনার পরেও সচেতনতার জায়গাটা খুব দৃঢ় হচ্ছে না, কিংবা যাদেরকে সচেতন করা হচ্ছে বলে আমরা মনে করতেছি তারা সচেতন হচ্ছে না, তারা সেই চক্রে না, পড়ে, আমি যদি বলি লোভে আপনার ওই পড়ে, এলাকাটা যেটা কিংবা ইতালি পাড়া হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই জায়গায় নতুন কেউ যেতে চাইলে একটা পারমিশন নিয়ে যেতে হবে। ওই সিটিজেনদের মানে যারা নাগরিক আছেন তাদের সংখ্যা তৈরি করা, আলাদাভাবে টেক কেয়ার করা, বা মালয়েশিয়া যেভাবে যায়, একটা জেলায় তো বেশি যায়, সেই জায়গায় দালালের খপ্পর যেন এড়ানো যায়, সেই মানুষগুলোকে মানে টার্গেট করে মোটিভেশন করা, সচেতন করা, সেইভাবে কাজ করলে ভালো হয় না? না, সেটাই আমি যেটা বলতে চাচ্ছি যে যদিও ইটালি পাড়াটা শরীয়তপুরে, কিন্তু তারপরেও আমাদেরও কয়েকটা অঞ্চল আছে ইটালি এবং ইউরোপের অনেক লোক একত্রে, মানে অনেক লোক আছে। তা আপনি এইমাত্র যেটা বললেন সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে এটা অর্গানাইজ ওয়েতে সচেতন করা এবং অর্গানাইজ ওয়েতে তাদেরকে জানানো, বলা এবং সেইভাবে কাজ করা, সেই কাজটি মনে হয় সেইভাবে হচ্ছে না। আমরাও করছি না, সরকার তো করছেই না। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 27 জন লোক মারা গেল, সেখানে তার প্রতিক্রিয়া হিসেবে আমরা শুধু পেলাম, সংবাদটা পাচ্ছি, কিন্তু এটার জন্য, এটার প্রতিকারের জন্য যেই জায়গাগুলি দরকার সেরকম কোনো ভূমিকা আমাদের দিক থেকে কিংবা সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে না। এবং এটা কিন্তু দালাল এত বড় চক্রকে ঘটনা ঘটলো এখানেই শেষ হয়ে গেল, ক্যাপচার আপনি যেটা করা, বলছিলেন। আমি বলছি যে শেষ হয়ে যাওয়া বলতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হয়, এক্স্যাক্টলি। কিন্তু এই আলোচনা পর্যন্তই, কিন্তু আলটিমেটলি অ্যাকটিভ কোনো অ্যাকশন নেওয়া, কিন্তু এইটা এই ঘটনার ছাড়া, এই ঘটনার আর যাতে না ঘটে, কিংবা তারও পিছনে যে যেতে হলে পারমিশন নিয়ে যাওয়া, কিংবা দালাল চক্রটাকে ধরে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, সেই জায়গাগুলি হচ্ছে না। কেন হচ্ছে এবং না এটা তো সেটা বাংলাদেশকেও অনেক ছোট করছে সারা বিশ্বের কাছে, যে বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন, অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক সরকার, তারাও তো ইমেজের সংকটে পড়ে। সেটা তো তারা উদ্যোগী হওয়া উচিত বলে মনে করা, আমরা মনে করতে পারি। অবশ্যই তারা অবশ্যই সংকটে পড়ে, এবং সংকটে পড়া শুধু না, আমরা অনেক হেয় হেয় হয়ে হচ্ছি বলে আমার কাছে মনে হয়। অবশ্যই তাই। তারপরেও এই প্রতিকারটা হচ্ছে না, এবং এই প্রতিকারের জন্য উদ্যোগ নেওয়া দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে আরো জোরালো ভাবে। মেহনা সুলতানা এবং নেটিজেন হিসেবে ছিলেন মেহনা সুলতানা, এবং সিটিজেন হিসেবে ছিলেন খান মোহাম্মদ শহীদ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে।